নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতির সিরিজ। মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতিকে নিয়ে ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, আমরা প্লে লিস্টে অ্যাডও করে রেখেছি, আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। মেষ লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা গ্রহ নিয়ে ভিডিও হয়ে গেছে, তো সেই কারণেই আজকে আমাদের শুরু হবে কিন্তু বৃষ লগ্ন ও বৃষ রাশিতে 12টি ঘরে বৃহস্পতির অবস্থান এবং তার ফলাফল নিয়ে আজকে আমাদের পূর্ণরূপে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির 12টি ঘরে অবস্থান নিয়ে আলোচনাটা, এটা কিন্তু শুধু বৃষ লগ্ন নয়, আমাদের পরস্পর মিল লগ্ন অব্দি আলোচনাটা চলতে থাকবে। তো যাদের লগ্নটা জানা আছে তারা অবশ্যই লগ্নটাকে ফলো করুন, যারা জানেন না তারা রাশি হিসাবেও দেখতে পারে। দেখুন, জ্যোতিষশাস্ত্রের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে সর্বোচ্চ শুভগ্রহ হিসাবে ধরা হয়। তো সেই হিসাবে বৃহস্পতি সিরিজটা সবথেকে গুরুত্বপূর্ণ সিরিজ হিসাবেই আপনাদের কাছে বিবেচিত হবে। কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে বৃষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু মারক গ্রহ হিসাবে ধরা হয়। কেন? তার কারণ হচ্ছে বৃষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যে দুটি ঘর পেয়েছে, একটি প্রথমত হচ্ছে অষ্টম ঘর। এটা আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর নেগেটিভ হয়। এবার অষ্টম ঘর হচ্ছে আমাদের আয়ুর ঘর, আমাদের মৃত্যুর ঘর, মৃত্যুতুল্য কষ্টের ঘর, গুপ্ত ঘরও হিসাবে ধরা হয়, এবং যা কিছু আমাদের জীবনে পরিবর্তনশীল সেটাও কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয়। এবং তার সাথে একাদশতম ঘর, যেটা আমাদের ইচ্ছা পূরণ, আয়, উন্নতি সব কিছুই একাদশ ঘর থেকে ডিজায়ারের ঘর হয়। কিন্তু একটা সময় একাদশ ঘরকে সর্বোচ্চ মারক ঘর হিসাবে ধরা হতো, কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী একাদশ ঘরকে মারক নয়, তবে কি আমাদের লোভ, আমাদের চাহিদা আমাদেরকে অনেক সময় কিন্তু বেপথে নিয়ে যায়, সেই হিসাবেই হয়তো একাদশ ঘরকে একটা সময় মারাত্মক মারক হিসাবে ধরা হতো। তো এখন বর্তমান সিচুয়েশন হচ্ছে এইটাই যে আমরা কোনো কিছু চাওয়ার এগেনস্টেই ধরুন বলতে পারেন বাঁচছি। তো সেই হিসাবে একাদশ ঘরকে পূর্ণরূপে নেগেটিভ ধরা যায় না। তাছাড়াও এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি নেগেটিভ হলেও, দেখুন নেগেটিভ হবার অষ্টম আর একাদশ ঘর শুধু এইটা নয়, এখানে কিন্তু লগ্নাধিপতি শুক্রের কিন্তু নৈসর্গিক মিত্র তো হয়ই না, সেক্ষেত্রে নৈসর্গিক শত্রু হিসাবে বৃহস্পতিকে ধরা হয়। তাহলে একে অপরের শত্রু, লগ্নাধিপতি শত্রু প্লাস অষ্টম এবং একাদশ ঘর পাওয়ার জন্য তাকে মারক হিসাবে বিবেচিত করা হয়। কিন্তু আমি বলবো, আমার মনে হয় যে এই জন্মছকে বৃহস্পতি কিন্তু অকারক হিসাবে তাকে ধরা যেতে পারে, বা কোনো কোনো এরকম সিচুয়েশন আছে যেখানে বৃহস্পতি কিন্তু পূর্ণরূপে পজিটিভ ফলাফলও দিয়ে থাকে। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ, তার নেগেটিভ ফলাফল দেওয়ার ক্ষমতা খুব কম, আর পজিটিভ ফলাফল দেওয়াটা কিন্তু সব থেকে বেশি। তাহলে সেই হিসাবে যদি আমরা বিষয়টাকে দেখি, দেবগুরু বৃহস্পতি কিন্তু ন্যাচারালি আমাদের জন্মছকে সব থেকে পজিটিভলি জ্ঞানের কারক হয়, সন্তানের কারক হয়, মহিলাদের ক্ষেত্রে তার পার্টনারের কারক হয়। তাহলে সেই দিক থেকে দেবগুরু বৃহস্পতি স্ট্রং থাকাটাও জন্মছকে ভীষণভাবে আবশ্যিক। তো সেইগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা আলোচনাটা করব। আর এটাও প্রথমে বলে রাখি, দেবগুরু বৃহস্পতির কিন্তু 3টি দৃষ্টি হয়। একটা হচ্ছে প্রথমত পঞ্চম, দ্বিতীয় হচ্ছে সপ্তম, এবং তৃতীয়ত হচ্ছে নবম। সপ্তম দৃষ্টি সবারই কমন, কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টিটা এক্সট্রা করে থাকে। তো সেই দৃষ্টিগুলো নিয়েও আমরা আলোচনা করব, এবং ভিডিও শেষে কিন্তু আমরা অবশ্যই বৃষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির রত্ন পোখরাজ পড়া যেতে পারে কিনা সেই বিষয়তেও ডিসকাস করে নেব। তো তার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো আমরা শুরু করছি আলোচনা। প্রথমত দেখুন, এইটা একটা বৃষ লগ্নের জন্মছক, আমরা এটা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। তো বৃষ লগ্ন এবং রাশিটাও আমি লিখে রেখেছি, যাদের লগ্ন বারংবার বলছি সেটাকেই বেশি করে প্রাধান্য দেবেন এই জন্মছকে। দেখুন, প্রথমেই বলে দিয়েছিলাম ধনু এবং মিনের অধিপতি হয় হচ্ছে বৃহস্পতি, এটা প্রত্যেকেই জানেন। বৃষ লগ্ন সাপেক্ষে ধনু হয় অষ্টম ঘর আর মিন হয় একাদশতম ঘর। তাহলে সেই হিসাবে বৃহস্পতিকে নেগেটিভ হিসাবে ধরা হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে, বৃষ লগ্ন বৃষ রাশির লগ্নেই যদি বৃহস্পতি এসে অবস্থান করে, একটা বিষয় পরিষ্কার করে বুঝতে হবে, আমরা যে বৃহস্পতিকে নিয়ে আলোচনা করছি এর পূর্ণ ফলাফলটা আমরা কখন পাবো? যখন বৃহস্পতির দশা, আপনি বৃষ লগ্নের জাতক বা জাতিকে আপনার বৃহস্পতির মহাদশা এসেছে, সেই ক্ষেত্রে বৃহস্পতির পূর্ণরূপে পজিটিভ এফেক্ট বা নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু আপনারা পাবেন, যেই এফেক্টেই হোক না কেন, সেটা দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণ দশা, প্রত্যেকটা ক্ষেত্রে। এবার সহজভাবে যদি বুঝি, আমরা লগ্ন সাপেক্ষে প্রথম যে ঘরটা পাচ্ছি সেটা কিন্তু অষ্টম ঘর, দ্বিতীয় যে ঘরটা পাচ্ছি সেটা কিন্তু একাদশ ঘর। তাহলে এইটা আমরা ধরে নিতেই পারি যে বৃহস্পতি প্রথমে অষ্টম ঘর রিলেটেড নেগেটিভিটি বা অষ্টম ঘর রিলেটেড পজিটিভিটি, আর দ্বিতীয়ত হচ্ছে একাদশ ঘর রিলেটেড পজিটিভিটি অথবা একাদশ ঘর রিলেটেড নেগেটিভিটি আমাদেরকে দিতে পারে। এটা খুব সহজ, আমরা বুঝে নিয়েছি। এবার আমরা আলোচনায় আসবো বৃহস্পতি নেগেটিভ দেবে না পজিটিভ দেবে তার উপর ভিত্তি করে।
যদি লগ্নে বসে থাকে বৃহস্পতি, প্রথমত আমরা এইখানে কিন্তু সময়গত বন্ধুত্ব বা তাৎকালিক মিত্রতার সূত্র প্রত্যেকটা ভিডিওতে বলেছি, প্রথমে বলে রাখছি, এটা আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। বৃহস্পতি আর শুক্র যদি একে অপরের শত্রু, তো বৃহস্পতি যখনই শুক্রের ঘরে বসবে তখন শুক্রের সাথে তার সময়গত বন্ধুত্ব দেখে নেওয়াটা দরকার। বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে, শুক্র যদি এই ঘরের পরের 3টি ঘর অর্থাৎ মেষ, মীন, কুম্ভ অথবা মিথুন, কর্কট এবং সিংহতে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি আর শুক্র একে অপরের তাৎকালিক মিত্রতায় মিত্র হলো। সেক্ষেত্রে বৃহস্পতি এই লগ্নে বসে সম বা মিত্র ফলাফল দিয়ে থাকে। ভালো করে বুঝে নিন সূত্রটা, প্রথমেই বলছি, এরপর আর বলবো না। ধরুন সাপোজ আমরা তুলা রাশিটাও তো শুক্রের ঘর, যদি বৃহস্পতি এখানে বসে থাকে কিভাবে বুঝবো? পরের 3টে ঘরে যদি শুক্র থাকে, বৃশ্চিক, ধনু এবং মকর, অথবা কন্যা, সিংহ এবং কর্কটে যদি শুক্র থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আর শুক্রের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হবে। তখন বৃহস্পতি এখানে মিত্র অথবা সম ফলাফল দেবে। পরিষ্কার? এটা মিথুন রাশির ক্ষেত্রেও প্রযোজ্য হবে, কন্যার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, কিছুটা মকরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং কুম্ভের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বাদ বাকি বৃহস্পতির কিন্তু প্রত্যেকেই মিত্র ঘর। আর কুম্ভ আর মকরের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়, কেন বৃহস্পতি শনিকে সমভাবে এবং শনিও বৃহস্পতিকে সমভাবে। তো যাই হোক, লগ্নে যদি অবস্থান করে বৃহস্পতি দেব, তাহলে এইটা খুব সহজভাবে বুঝে নিতে হবে যে বৃষ লগ্ন, বৃষ রাশি যারা কিন্তু যথেষ্ট পজিটিভ মেন্টালিটির মানুষ হয়, নিজেকে নিজে নিয়ে চলতে পছন্দ করে, সেখানে বৃহস্পতি যখন আসবে তাদের জ্ঞানের একটা অহংকার কিন্তু দেবেই, তাদের মধ্যে একটা গাম্ভীর্যভাব কিন্তু বাড়িয়ে দেবে। তো যেহেতু অষ্টম ঘরের অধিপতি লগ্নে অবস্থান করছে, জীবনে সংঘর্ষ তো আসবে, এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এবার অষ্টম ঘরের অধিপতি লগ্নে অবস্থান করছে, এবার লগ্নাধিপতি শুক্র যদি জন্মছকে ভীষণ নেগেটিভ হয়ে যায় বা পীড়িত হয়ে যায়, তখন কিন্তু নেগেটিভ রোগে তাদেরকে আক্রান্ত করতে পারে বৃহস্পতির দশা অন্তর্দশাতে। সব থেকে বেশি করে হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, অলস হয়ে পড়া, তাদের অহংকার বৃদ্ধি পেয়ে যাওয়া, এরম ধরনের বিষয়তে কিন্তু তারা সমস্যাগ্রস্ত হতে পারে। তবে তাদের জ্ঞান থাকবে, তার কারণ হচ্ছে দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে, জ্ঞান অবশ্যই থাকবে। সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম স্থানে, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও পজিটিভ, কিন্তু দেরিতে বিবাহ যোগ নির্মাণ করে, যেহেতু অষ্টম ঘরের অধিপতি সপ্তমে। কিন্তু দেরিতে বিবাহ হলে বিবাহিত জীবনে কিন্তু তারা সুখ পাবে। এবং তার সাথে নবম দৃষ্টি যেটা পড়বে সেটা কিন্তু মকরে, যেটা তার নিচস্থ স্থান। অতএব প্রথম জীবনটাতে এরা ধর্মটাকে মানবে না, তার পরবর্তী জীবনে কিন্তু তারা ধার্মিক হবে এবং সেই পথে চলে তারা উন্নতি করতে পারে। যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, তাহলে এই সমস্যাগুলো কিন্তু একদম শুরু থেকেই মারাত্মকভাবে প্রবলেম দেবে। যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, লগ্নে বসে নেগেটিভ রোগে তো ভোগাবে, জ্ঞানের অহংকার তাকে সব থেকে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এই ক্ষেত্রে কিন্তু পঞ্চমে দৃষ্টির মাধ্যমে জ্ঞান তো থাকবে, তাই জন্যই অহংকার আসবে, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো দাম্পত্য জীবন, প্রেম সম্পর্ক এবং ভাগ্যের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে যদি সে তাৎকালিক শত্রুতায় বসে থাকে। যদি দ্বিতীয় স্থানে বসে থাকে বৃহস্পতি, কেন আমাদেরকে তাৎকালিক মিত্রতা দেখে নিতে হবে? এবার আমরা একটা ভিডিও দেখেছিলাম যে একাদশ ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করলে মহাধনী রাজ্য হয়, মানে ইচ্ছা পূরণ আর আমাদের ধনসম্পত্তি। কিন্তু এই ক্ষেত্রে সে কিন্তু অষ্টম ঘরের অধিপতি, অর্থাৎ ধনসম্পত্তি তো সে লাভ করবে, অবশ্যই লাভ করবে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে। কিন্তু তাকে যে স্ট্রাগেলটা প্রথমে ফলো আপ করতে হবে, যে স্ট্রাগেলটা করতে হবে, সেটাও কিন্তু তাকে সহ্য করবার ক্ষমতা রাখতে হবে। কেন অষ্টম ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে বসে আছে, মানে সে কিন্তু আকস্মিক বা গুপ্ত সম্পত্তি লাভ করতে পারে, অবশ্যই পারে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, কিন্তু সেই সম্পত্তিকে পেয়ে সেটাকে খুইয়ে ফেলবারও যোগ জন্মছকে তৈরি হয় যদি বুধ নেগেটিভ ঘরে চলে যায়। এই বিষয়টাও মাথায় রাখতে হবে। তবে দ্বিতীয় বৃহস্পতির অবস্থান তাৎকালিক মিত্রতায় বসে থাকলে তার বাণী হবে যথেষ্ট স্ট্রং, সে মানুষকে খুব পজিটিভ অ্যাডভাইস দিতে পছন্দ করবে, আর্থিক স্টেবিলিটি অবশ্যই থাকবে, অসুবিধা নেই। কিছু ভুল সিদ্ধান্তের মাধ্যমে অর্থ খরচ হতে পারে, তার কারণ হচ্ছে এখানে দেখুন পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ছে, ঋণে পড়তে পারে, সে ঋণ নিয়ে তার অর্থকে নষ্ট করতে পারে। এবং এখান থেকে যদি আমরা দেখি তার সপ্তম দৃষ্টি পড়বে কোথাও অষ্টম স্থানে নিজের ঘরে, অতএব আয়ুকে বৃদ্ধি করবে নিজের ঘরে যখনই দৃষ্টি পড়ছে। অসুবিধা এই দিক থেকে কোনো রকম থাকবে না যে অষ্টমপতি জন্মছকে যদি স্ট্রং থাকে তার কিন্তু আয়ু বেশি হয়, হ্যাঁ তার কষ্ট হয় ঠিকই, কিন্তু আয়ু বেশি হয় এবং আধ্যাত্মিক জ্ঞানও তার মধ্যে থাকবে। এবং নবম যদি আমরা দেখি, এখান থেকে তার দ্বিতীয় থেকে কিন্তু নবম দৃষ্টি কোথায় পড়বে? দশম স্থানে, যেটা কিন্তু কর্মের ঘর। তো কর্মজীবনেও এখানে অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। এবার যদি খুব সহজভাবে বিষয়টাকে আমরা জুড়ি, এরা খুব ভালো শিক্ষক হতে পারে। কেন শিক্ষকতাও আমাদের বাণীর মাধ্যমে হয়, আর কর্মের সাথে কানেকশন দিচ্ছে, ষষ্ঠ ঘরের সাথে কানেকশন দিচ্ছে, তো সেই দিক থেকে তারা খুব ভালো শিক্ষক হতে পারে বা তারা খুব ভালো জ্যোতিষীও হতে পারে, মানুষকে সাপোর্ট দেওয়ার কাজ কর্ম করলেও তারা জীবনে সাফল্য পায়। এবার এখানে যদি তাৎকালিক শত্রুতায় বসে যায়, সেক্ষেত্রে যে কটা গুণ বললাম সেই গুণের মধ্যে কিন্তু কমতি চলে আসবে। যতটা পজিটিভ আমি বললাম ততটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন না, কিন্তু পাবেন। তৃতীয় স্থানে যদি বৃহস্পতি বসে থাকে, এইটা বৃহস্পতির উচ্চ ঘর হয়, তো এইটা তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে। দেখুন মারক হোক বা অকারক হোক, সেই গ্রহ যদি উচ্চ হয়ে বসে থাকে, সে সব থেকে প্রথম সে কমফোর্টেবল, সে প্রাণবন্ত, সে খুব আনন্দে আছে। আপনার শত্রুকেও যদি আপনি খুব পজিটিভ স্থানে রাখতে পারেন, তাহলে সেও কিন্তু আপনাকে পজিটিভ ইম্প্যাক্টই দেবে।
বা বলা যেতে পারে ক্ষতি করবেই না। তো তৃতীয় স্থানে যদি বৃহস্পতি বসে থাকে, প্রথমত হচ্ছে অষ্টম একাদশ ঘরের অধিপতিও তৃতীয় বসে আছে, এখানে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই, মিত্র ক্ষেত্রে বসে আছে। আমি বলবো এখানে পরিশ্রম পরাক্রমের ঘর হয় তৃতীয় ঘর, খুব ভালো বৃহস্পতির এই অবস্থান। আধ্যাত্মিকতার জন্য খুব ভালো, ছোটোখাটো ঘোরাঘুরি করে কর্ম করার জন্য খুব ভালো, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে জীবনে সাফল্য পাওয়া। অনেক মানুষকে আমরা দেখেছি তৃতীয় বৃহস্পতির কানেকশন, তারা কিন্তু ধরুন অনলাইন পড়িয়ে ভীষণ জীবনে সাফল্য লাভ করেছে, সেরকম ধরনের যোগ কিন্তু তৈরি করে, ছোট ভাই বোনের থেকে তারা সাপোর্টও পায়। কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে এইটা যে বৃহস্পতি তৃতীয়ত বসে আছে, প্রথম দিকটাতে একটু সংঘর্ষ কিন্তু দেবে, অধিক খাটাবে, তারপরে গিয়ে সাপোর্ট দেবে। এই দ্বিতীয়ের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়। দ্বিতীয় ঘর দেখুন আমাদের শুধু বাণী না, আমাদের কুটুমেরও ঘর হয়, এক্ষেত্রে আমি দেখেছি তারা কিন্তু তার আত্মীয় স্বজনদের জন্য করে, তারা যে ধরুন মানে প্রত্যাশা করে আত্মীয় স্বজনদের থেকে, সেই প্রত্যাশাটা লাভ কিন্তু হয় না, এইটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট দ্বিতীয় ঘরের ক্ষেত্রে। আর তৃতীয়ের ক্ষেত্রেও কিছুটা নেগেটিভ প্রথম দিকটাতে থাকবে, কিন্তু পূর্ণরূপে নয়। এবার এখান থেকে যদি আমরা দৃষ্টিটা কাউন্ট করি, এখান থেকে পঞ্চম দৃষ্টি আমরা কোথায় পাবো, এখানে বৃশ্চিকে পড়ছে সপ্তম ঘরে। দাম্পত্য জীবনের জন্য ভালো, প্রেম বিবাহের জন্য ভালো, কিন্তু সেম দেরিতে বিবাহ হওয়ার যোগ কিন্তু তৈরি করতে পারে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, নিজের ঘরে নবম স্থানে। ধার্মিক তো সে হবেই অবশ্যই, কিছু ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, অলস হয়ে যেতে পারে, আজ করব কাল করব এরকম ধরনের একটা সিচুয়েশন ফেলতে পারে, ভাগ্যের ওপর একটু বেশি ডিপেন্ড করতে পারে। যদিও নিচস্থ ঘরে তার দৃষ্টি পড়ছে, তো সেই কারণেই আমি কথাটা বললাম। এখান থেকে আমরা যদি দেখি নবম দৃষ্টিটা পড়বে কিন্তু তার একাদশ স্থানে, নিজের ঘরে দৃষ্টি পড়ছে, একাদশ স্থানে দৃষ্টি মানে তার আয় উন্নতির জায়গা থাকবে, সে তার কর্ম ক্ষমতার মাধ্যমে নিজের আয় উন্নতি, নিজের ডিজায়ার সব কিছু পূরণ করবার ক্ষমতা রাখবে। অতএব তৃতীয় অবস্থানটাকে আমরা পূর্ণরূপে শুভ ধরতে পারি। পরিষ্কার। এর পরবর্তী যদি আমরা দেখি, সিংহ রাশিতে বসে আছে চতুর্থ স্থানে। এখন চতুর্থ স্থানে মিত্র ক্ষেত্রে বসে আছে, তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই, কিন্তু অষ্টম পতি হয়ে সুখের ঘরে যখন অবস্থান করবে, প্রথম জীবনে কিন্তু তাদের সুখ পেতে ভীষণ সমস্যা হবে, গৃহলাভের ক্ষেত্রে প্রবলেম হবে, এবং গৃহলাভের ক্ষেত্রে অধিক খরচও তাদেরকে কিন্তু খুব ভোগাবে। মায়ের হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা আসতে পারে। দেখুন সব কিছুই বৃহস্পতি নেগেটিভ দেবে না, যদি মায়ের হেলথ নিয়ে সমস্যার জায়গা আসে, তাহলে সেক্ষেত্রে তারা বন্ধুর সাপোর্ট ভীষণ ভালো পায়, আর যদি বন্ধু কেউ থাকে না, একাকিত্বে ভোগে, তখন মায়ের হেলথ কিন্তু নেগেটিভ হয় না। এই বিষয়টা কিন্তু দেখা গেছে, যে কোনো একটা দিকে নেগেটিভ ইম্প্যাক্ট প্রথম দিকটাতে ফেলবেই। গৃহসুখে একটু বাধা নিয়ে আসতে পারে, জন্মস্থান থেকে দূরে তারা চলে যেতে পারে, বা তাদের গৃহ থাকা সত্ত্বেও গৃহতে তারা থাকার মতো সময় পায় না, এবং গৃহ লাভের জন্য তাদের ভালো রকম ব্যয় হয়। যদি আমরা দৃষ্টিটাকে দেখি, দেখুন চতুর্থে বসে আছে, অষ্টম ঘর হয়ে চতুর্থে বসে আছে, মানে প্রথমে সংঘর্ষ, তারপরে কিন্তু পজিটিভ তার ডিজায়ার ইচ্ছা পূরণ হবে। তো এইখান থেকে যদি আমরা পঞ্চম দৃষ্টিটা দেখি, ধনুতে পড়বে অষ্টম ঘর, অতএব এখানে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, মানে আয়ু তার ভালো, কোনো অসুবিধা নেই, আয়ু নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এবং এখান থেকে আমরা সপ্তম দৃষ্টিটা যদি দেখি, কোথায় পড়বে, কুম্ভতে কর্মস্থানে। কর্মের ঘরে বৃহস্পতির দৃষ্টি, একাদশ ঘরের অধিপতি দশমে, কর্মলাভেও সাফল্য, ফুডের বিজনেস, খাবারের বিজনেস, এই রিলেটেড মানে খাবার রিলেটেড কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য লাভের জায়গা তৈরি করে। এবং এখান থেকে যে দৃষ্টিটা পড়বে দেখুন, যেটা নবম দৃষ্টি, সেটা কিন্তু চলে আসবে দ্বাদশ স্থানে। তো দ্বাদশ স্থানে দৃষ্টি মানে তার ব্যয় হবে, কোন খাতে ব্যয় হবে, তার গাড়ির খাতে ব্যয় হবে। তার কারণ সে কিন্তু এইখানে চতুর্থে বসে, অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি চতুর্থে বসে দ্বাদশ ঘরকে দেখছে, মানে তার গৃহ লাভের জন্য অধিক পরিমাণে ব্যয় তাকে সমস্যায় ফেলতে পারে। অতএব এই জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসতে পারে। অষ্টমের ফলাফল প্রথমে, তারপরে কিন্তু দ্বাদশের ফলাফল আপনারা পাবেন, একাদশের ফলাফল তারপরে আপনারা পাবেন। তার পরবর্তী যদি পঞ্চমে বসে থাকে, দেখুন পঞ্চমে বৃহস্পতি কারকত্ব পেয়ে যায়, কেন পঞ্চম ঘর আমাদের জ্ঞানের ঘর হয়, এডুকেশনের ঘর হয়। তো সেই জ্ঞানের কারক হয়ে পঞ্চমে বসে আছে, মানে অবশ্যই পঞ্চমে সে কারকত্ব পেয়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে এইটাই, যে বৃহস্পতি যেহেতু বুধের ঘরে বসে আছে, বুধের সাথে সময়গত বন্ধুত্ব দেখতে হবে। এবং অষ্টমপতি হয়ে পঞ্চমে বসে আছে, জ্ঞান তো দিল, কিন্তু বাধার মধ্যে দিয়ে জ্ঞান, প্রেম সম্পর্ক কখনো হতে দেয় না। সন্তান সুখ তো পাবেন, কিন্তু সেখানেও কিছুটা বাধা আসবে, তবে সন্তান সুখ 100% পাবেন, বাধার মধ্যে দিয়ে পাবেন। পঞ্চমে প্রেম সম্পর্কের জন্য নেগেটিভ। অষ্টমপতি হয়ে পঞ্চমে বসে আছে, পেটের সমস্যা কিন্তু ভোগাতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেমে ভোগাতে পারে। এডুকেশনটাকে নেগেটিভলি নেবেন না, অষ্টমের পঞ্চম কানেকশন রিসার্চ লাইনে গেলে সাফল্য দিয়ে দেয়, অবশ্যই খুব পজিটিভ। এবং এইখান থেকে যদি আমরা দৃষ্টিগুলো দেখি, ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, পঞ্চম থেকে যদি আমরা এখানে পঞ্চম দৃষ্টিতে যাই, তাহলে প্রথমত পড়বে মকরে, যেটা নবম ঘর, নিজের নিচস্থ করে দৃষ্টি। দেখুন পঞ্চমের সাথে নবমের কানেকশন, সে নিচস্থ হোক আর যাই হোক না কেন, উচ্চশিক্ষার যোগ তৈরি করে। এবার এখানে যে উচ্চশিক্ষার যোগের বিষয়টা আসছে, এখানে যদি শনি নিজে বসে থাকে, শনির ওপর যদি দৃষ্টি পড়ে, তাহলে এরা কিন্তু খুব ভালো সায়েন্টিস্টও হতে পারে, রিসার্চের মাধ্যমে জীবনে 100% উন্নতির জায়গা থাকবে, নিচস্থ দৃষ্টি পড়লেও থাকবে, এই কথাটা আপনাকে বলে রাখছি, মহাভাগ্যবান যোগ তৈরি করে দেবে এখানে। তো এই বিষয়টা পজিটিভ নেগেটিভলি নেবেন না, কিছু অবশ্যই ধর্মের পথে চলতে হবে আপনাদেরকে, এটা সর্বদা মাথায় রাখতে হবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, আমরা মিনে দেখতে পাচ্ছি নিজের ঘরে,
তো আয় উন্নতির জন্য অবশ্যই ভালো, দৃষ্টি কখনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। এবং এইখান থেকে যদি আমরা দেখি নবম দৃষ্টিতে, তাহলে কিন্তু চলে আসবে লগ্নে। তো এই কারণের জন্য আমি বললাম যে লগ্নে দৃষ্টি পড়ছে, তার ব্যক্তিত্ব স্ট্রং হবে, তার বলতে পারেন সামাজিক পরিচিতি খুব ভালো হবে, সমাজ তাকে একটা পজিটিভ মানে পার্সন হিসাবে চিনবে, সেটা খুব ভালো। কিন্তু হেলথ নিয়ে কিছুটা ভোগাবে, পেটের সমস্যায় কিছুটা ভোগাবে, কিছুটা গাম্ভীর্য ভাব বা আত্মমর্যাদা বোধ বা কিছুটা অহং এই মানে জাতক বা জাতিকার মধ্যে চলে আসে। এই একটা বিষয়, জ্ঞানের অহংকার। পরিষ্কার হয়েছে বিষয়টা? যদি তাৎকালিক শত্রুতা থাকে, এগুলো কিন্তু বেশি নেগেটিভ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে, অষ্টমপতি এবং যেহেতু একাদশ ঘরের অধিপতি ষষ্ঠে বসে আছে, এখানে বিপরীত রাজযোগের সূত্র লাগু হবে। যদি অষ্টম ঘরের অধিপতি যেহেতু সে ষষ্ঠে বসে আছে, বিপরীত রাজযোগে যদি চলে আসে, বিপরীত রাজযোগ দেখুন সর্বদাই শুনেছেন যে বিপরীত রাজযোগ, কিন্তু রাজযোগ মানেই যে এটা খুব সহজ সরল রাজযোগ সেটা কিন্তু নয়, পুরো খাটিয়ে মারবে আপনাদেরকে, একদম এন্ডিং পজিশনে গিয়ে বৃহস্পতি আপনাদেরকে উন্নতি দেবে। সেক্ষেত্রেও আমাদের লড়াই করবার ক্ষমতা সব থেকে বেশি করে কার মাধ্যমে দেখা হয়? লগ্নপতি। তো অতএব শুধু বৃহস্পতি এখানে বসে থাকলে হবে না, শুক্রকেই জন্মছকে খুব স্ট্রং হয়ে থাকতে হবে, তবে কিন্তু বিপরীত রাজযোগ হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে। তো শুক্র স্ট্রং, বিপরীত বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে আছে, সেক্ষেত্রে হয়ে গেল বিপরীত রাজযোগ। সেই বিপরীত রাজযোগ যদি থাকে, জীবনে সব রকম সাফল্য কিন্তু আপনারা পেতে পারবেন। প্রথমে সংঘর্ষ থাকবে, জীবনে উন্নতি থাকবে। ষষ্ঠ অবস্থান চ্যালেঞ্জিংমূলক কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য, টিচিং প্রফেশন, ফুড ডিপার্টমেন্টে কর্ম, সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট, লোন ডিপার্টমেন্টে কর্ম, সেই জায়গাতে কিন্তু সাফল্য বৃহস্পতি দিতে পারে। বা সব থেকে পজিটিভলি হচ্ছে যারা মানে যারা রান্না করে, সেক্ষেত্রেও ষষ্ঠে বৃহস্পতির অবস্থান ভীষণ ভালো সাফল্য আনতে পারে। এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিটা কাউন্ট করি, পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে দেখুন, প্রথমতই দশমে চলে গেল পঞ্চম দৃষ্টি। এখান থেকে যদি আমরা কাউন্ট করে যাই, তাহলে সেক্ষেত্রে কর্মের একটা ইম্প্যাক্ট নিয়ে আসছে এখানে বৃহস্পতি। সপ্তম দৃষ্টি দ্বাদশে, এক্ষেত্রেও একটা কি জন্মস্থান থেকে দূরে নিয়ে যাওয়ার যোগ তৈরি করছে। আমি বললাম কি, ধরুন যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, যারা ধরুন রান্নার কাজের সাথে যুক্ত আছে, এই দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করছে, সেরকম ধরনের যোগ কিন্তু তৈরি করে দেয়, সেখানে বিদেশে গিয়ে সাফল্য লাভ তৈরি করে। তবে হ্যাঁ, যেহেতু ষষ্ঠ থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, অষ্টমপতি হয়ে ব্যয় কিন্তু অধিক হয়ে যায়, ব্যয় বাড়িয়ে দেয় এদের, কিন্তু নেগেটিভ খাতে ব্যয় নয়, পজিটিভ খাতে ব্যয়, এদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারে। এবং এইখান থেকে দৃষ্টিটা কোথায় পড়ছে? দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে, যেটা তার এইখান থেকে নবম দৃষ্টি হয়। তো এইখানে কি হয়? অর্থ সঞ্চয় হয়, অসুবিধা নেই, অর্থ সঞ্চয়ের জায়গা থাকে, কিন্তু খাওয়া দাওয়া প্রতি তাদেরকে খাওয়া দাওয়াতে কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এবার খাওয়া দাওয়া যদি নেগেটিভ হয়, তখন কিন্তু সুগার, কোলেস্ট্রল বা কিডনি রিলেটেড সমস্যা, এইরকম ধরনের প্রবলেম কিন্তু ষষ্ঠ স্থানে বৃহস্পতি থেকে দিয়ে দিতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে আপনাদেরকে। লগ্নপতিকে এখানে কিন্তু 100% স্ট্রং হতে হবে শুক্রকে, তবেই বৃহস্পতি ষষ্ঠ বসে বিপরীত রাজযোগের ফলাফল দেবে, এটা মাথায় রাখবে। তারপরে যদি সপ্তম স্থানে বসে থাকে বৃহস্পতি, দাম্পত্যের ঘর হয়, মিত্রক্ষেত্র, বৃশ্চিক, মঙ্গলের ঘর হয়, তো সেক্ষেত্রে কি খুব ভালো? দেখুন, ভালো তো অবশ্যই ভালো। সপ্তমে বৃহস্পতি যদি মহিলার জন্মছকে চলে আসে, তাহলে তার দাম্পত্য জীবন পজিটিভ হয়। কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে সপ্তমে বসে থাকলেও অষ্টম ঘরের অধিপতি সপ্তমে বসে আছে, তো এই ঘরটাকে নাশ করে দেবে তখন বৃহস্পতি, মানে সেই অধিক ভালোতে নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে যায়, সেরম ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। তো এইখানে আপনাদেরকে প্রথমত সপ্তমে বসে থাকলে তাড়াতাড়ি বিয়ে করলে হবে না, দেরিতে বিবাহ করতে হবে। বা এটা নর্মালি ফলাফল যে দেরিতে বিবাহযোগী এই সকল মানুষদের জন্য চলে আসে। তো এইটা একটা প্রথম পয়েন্ট। অষ্টমপতি সপ্তমে বসে আছে, দাম্পত্য জীবনে প্রথম দিকটাতে খুব সংঘর্ষ নিয়ে আসে, পার্টনারশিপ বিজনেস হতে গিয়েও ভেঙে দেয়, তারপরে গিয়ে কিন্তু বিজনেসের থেকেই জীবনে উন্নতি নিয়ে আসে, কেন একাদশ ঘরের অধিপতি সপ্তমে বসে আছে, দাম্পত্যের ঘরেও বসে আছে। অতএব দাম্পত্য জীবনকে সুখী করতে পারলে তার জীবনে কিন্তু তার আয় উন্নতির জায়গাটাও স্ট্রং হবে, এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। দৃষ্টিগুলো যদি আমরা দেখি, এখান থেকে প্রথমত নিজের ঘরে দেখুন দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি নিজের ঘরে, তো আয় উন্নতির ক্ষেত্রে অবশ্যই খুব ভালো। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? লগ্নে পড়ছে, নিজের ব্যক্তিত্ব যথেষ্ট স্ট্রং হবে, যথেষ্ট পজিটিভ হবে, একটা স্ট্রং গুরুনেস এর মধ্যে এই সকল মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই থাকে, অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা, যে কোনো ক্ষেত্রে নিজের থেকে বেশি মানুষকে দান করানোর ক্ষমতা কিন্তু খুব ভালো থাকে। সপ্তম থেকে লগ্নে বৃহস্পতির দৃষ্টি। এবং এইখান থেকে যেটা আমরা দেখব যে নবম ঘরকে যদি আমরা দেখি, তৃতীয় নিজের ঘরে দৃষ্টি পড়ছে, উচ্চ দৃষ্টি, অতএব যথেষ্ট কর্মঠ হয় এরা, কর্ম করতে, পরিশ্রম করতে, পরাক্রম করতে খুব ভালোবাসে, কর্মজীবনে সাফল্য এইভাবেই কিন্তু আসে। তবে দেরিতে বিবাহ যোগ তৈরি হয় এবং দেরিতে বিবাহ করা উচিত না হলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম চলে আসতে পারে। একা থাকলে একটু বেশি নেগেটিভ, যদি কোনো গ্রহ সাথে থাকে আমি বলবো খুব ভালো, মঙ্গল যদি সাথে থাকে তো আরও ভালো, সেটা পজিটিভ হয়ে যাবে। তার পরবর্তী যদি নিজের ঘরে বসে থাকে বৃহস্পতি, অষ্টমপতি অষ্টমে, এখানে বিপরীত রাজযোগ হবে এবং অষ্টমপতি অষ্টমে বসে থাকার জন্য
জাতক বা জাতিকা যেই হোক না কেন তার আয়ু কিন্তু দীর্ঘ হবে। অবশ্যই খুব পজিটিভ, তার আধ্যাত্মিক জ্ঞান থাকবে, যে কোনো বিষয়কে খুব ডেপ থেকে জানার ক্ষমতা তাদের মধ্যে থাকবে, মেডিকেল পেশাতে খুব সাফল্যের জায়গা নিয়ে আসে, এটাও খুব পজিটিভলি দেখা গেছে। তবে হ্যাঁ, পেটের সমস্যায় খাওয়া দাওয়া নেগেটিভিটির জন্য কিছুটা ভুগতে হতে পারে, কেননা দেখুন সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে। অধিক পরিমাণে মিষ্টি খাওয়ার জন্য সুগার হওয়ার চান্সেস সব থেকে বেশি করে বেড়ে যায় এই অষ্টম থেকে দ্বিতীয় কানেকশন, বা দ্বিতীয় স্থানেও যদি বসে থাকে সেক্ষেত্রেও সেটা প্রযোজ্য হয়ে যায়। এই বিষয়টা আপনাদেরকে মেনটেন করতে হবে। এবং এখান থেকে যেটা আমরা পঞ্চম দৃষ্টি যেটা মেশে যাচ্ছে দ্বাদশ স্থানে, এখানে ব্যয় করাবে, পার্মানেন্ট কিছু ব্যয় আপনাদের থাকতে পারে, যেটা ধরে নিন প্রত্যেক মাসে আপনাদের হতেই থাকছে। এইরকম কিছু ব্যয় দেবে, কিন্তু সেটা নেগেটিভ নয় যে অধিক পরিমাণে সমস্যায় পড়ে যাচ্ছেন। একাদশ ঘরের অধিপতি দ্বাদশে যখন কোনো গ্রহ দৃষ্টি দেয়, এটা প্রথমেই বুঝে নিতে হবে যে আপনার আয়ের হিসাব আসার আগে ব্যয়ের হিসাব হয়ে আছে, কিন্তু সেই ব্যয়টা নেগেটিভ খাটের নয়। এইটা আমি প্রথম থেকেই আপনাদেরকে বলছি, বৃহস্পতি সেই জিনিসটা করায় না, এটা সর্বদা মাথায় রাখতে হবে। এবার যদি দেখুন আপনারা আপনাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছেন, তাহলে আমি বলবো কিছু দান ধ্যান করুন, তাহলেও আপনাদের ব্যয় হবে। তাতে কি হবে, যদি নেগেটিভ খাতে খরচ হয়ে যায় সেই খরচটা কমে যাবে, এটা হচ্ছে বিষয়। এবং এখান থেকে যদি আমরা নবম দৃষ্টি দেখি, এখানে আপনাদের চতুর্থ স্থানে পড়বে, গৃহসুখের ঘরে পড়বে। তাহলে এইখানেও একটা পার্মানেন্ট ব্যয় বলতে কি লোন নিয়ে গৃহ লাভের যোগ থাকে, যেটা ধরে নিন বছরের পর বছর আপনারা লোন দিয়ে যাচ্ছেন, এরকম ধরনের কিন্তু কানেকশন তৈরি হতে পারে অষ্টমে বসে বৃহস্পতি। তবে বৃহস্পতির অবস্থানটাকে নেগেটিভ ধরা যাবে না, এখানে অষ্টমে খুবই পজিটিভ ফলাফল দিতে পারে। আর বিপরীত রাজ্য যদি হয়, তাহলে সোনায় সোহাগা বৃহস্পতির দশা অন্তর্দশায় আপনারা সর্বোচ্চ সুখের অধিকারী হতে পারেন, যেটা আপনারা এক্সপেক্ট করেনি সেরকম ধরনের পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা পেতে পারেন। তার পরবর্তী যদি নবম স্থানে বসে থাকে বৃহস্পতি, দেখুন নবম ঘরে বৃহস্পতি হয়ে যায় নিচস্থ, তো এইখানে কিন্তু অনেকটা আনকমফোর্টেবল জোন তৈরি হয় নিজের। যখন বৃহস্পতি নবমে বসে থাকে, এটা তো ভাগ্যের ঘর হয়। তো একটা বিষয় তো খুব পরিষ্কার যে এই জন্মছকে সব থেকে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মকরে বসেই দেয় বৃহস্পতি। প্রথমত হচ্ছে অষ্টমপতিও নবমে, মানে বাধার কারক হয়ে সে কিন্তু বসে গেছে কোথায়, ভাগ্যের ঘরে। অতএব বৃহস্পতির দশা অন্তর্দশাতে পিতাকে নিয়ে দুশ্চিন্তার জায়গা, পিতার হেলথ নিয়ে সমস্যা, খুব কম বয়স থেকে পিতার সাপোর্ট না পাওয়া, এবং বৃহস্পতির দশা এবং শনির অন্তর্দশাতে, এবং বৃহস্পতির দশা এবং মঙ্গলের অন্তর্দশা, এই দুটো অন্তর্দশাতে কিন্তু মৃত্যুতুল্য কষ্ট ভোগ হয়। বৃহস্পতির সাথে বৃহস্পতির অন্তর্দশাটাও প্রথম দিকটাতে কিন্তু মৃত্যুতুল্য কষ্ট ভোগ হয়। তাহলে বৃহস্পতি বৃহস্পতি, বৃহস্পতি শনি এবং বৃহস্পতি মঙ্গল, এই যে দশার সময়টাতে মারাত্মক আর্থিক আনস্টেবিলিটি, সব রকম দিক থেকে সমস্যার জায়গা কিন্তু এই সময়টাতে নিয়ে আসতে পারে, ঝুট ঝামেলা অশান্তি সব কিছুতে জড়িয়ে দিতে পারে। এবার দেখুন নবমে বসে আছে, সে কিন্তু নবমে কারকত্ব পেয়ে যায়, তাহলে কি পুরো জীবনটাই সংঘর্ষ? না, এই বিষয়টা হচ্ছে সব থেকে ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। আমরা এটা প্রত্যেকেই জানি যে জীবনে যদি এক্সপেকটেশন না থাকে, তাহলে অনেক সমস্যাই কেটে যায়। তো বৃহস্পতি নবমে বসে আমাদেরকে এইটাই বোঝায় যে এক্সপেকটেশন থেকে বেরিয়ে আসো। যদি এক্সপেকটেশন ছেড়ে দেন, একদম খুব সাধারণ জীবনযাপন কাটান, তাহলে বৃহস্পতির মহাদশা আপনাকে যে জিনিসটা শিখিয়ে দিয়ে যাবে, তারপরে কিন্তু আপনার জীবনে 100% গ্রোথ আসবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো নিজের কর্মক্ষমতায় নিজেকে উঠতে হবে। বলা হয় যে নবমে বৃহস্পতি বসে থাকলে কিছুটা তারা অলস হয়ে যায়, কেন? তার কারণ সপ্তম দৃষ্টি তো তার দেখুন এখানে তৃতীয় স্থানে পড়ে যাচ্ছে, তৃতীয় নিজের উচ্চ স্থানে পড়ে যাচ্ছে, তার মানে কি অলস হবে না? এক্ষেত্রে কি হচ্ছে, তৃতীয় ঘর তার উচ্চ, যেহেতু নিচস্থ ঘর থেকেও দৃষ্টি দিচ্ছে, উচ্চ দৃষ্টি পড়ছে, তার উচ্চ ঘরে দৃষ্টি পড়ছে, কর্ম সে করবে, সে বসে থাকতে পারবে না, কিন্তু তবুও কিছুটা তার মনে হবে অধিক খাটুনি খেটেও জীবনে উন্নতি করতে পারছে না, এইটা একটা বিষয়। এবার এইখানে নবম থেকে যদি আমরা কাউন্ট করে যাই, এইখান থেকে পঞ্চম ঘরে আমাদের পড়ে যাচ্ছে লগ্ন, এই জায়গা থেকে লগ্নে দৃষ্টি, এই কারণে বললাম মৃত্যুতুল্য কষ্ট ভোগ করবার সব থেকে বড় সমস্যার জায়গা তৈরি করে বৃহস্পতির দশাতে। তো এইখানে ভীষণ সমস্যার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে, লগ্নে যেহেতু দৃষ্টি দিচ্ছে, হেলথ ওয়াইজ সমস্যার জায়গাও দিতে পারে, এবং তার সাথে কিন্তু পারপার্শ্বিক মানে জীবনে চলার পথে অনেক বাধা নিয়ে আসতে পারে বৃহস্পতি এখানে। তবে ধর্মের পথে চললে আমি বারংবার বলছি এখানে সমস্যা আসবে না। এবং এইখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দৃষ্টি কোথায় দিচ্ছে, পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, এখান থেকে নবম দৃষ্টি যেটা পড়বে সন্তানের ঘরে, তাহলে সন্তান সুখের ক্ষেত্রেও প্রথম দিকটাতে বাধা থাকবে, পরবর্তীতে সন্তান লাভের জায়গাটা কিন্তু তৈরি হবে, এটা মাথায় রাখতে হবে। বাধা আসবেই আসবে, তারপরে গিয়ে সন্তান লাভ। এবার বুধের অবস্থানটা অনেক কিছু ভ্যারি করবে, বুধ যদি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যার জায়গা আসবে না, প্রেম সম্পর্ক হয়েও সেটা ভেঙে যাবে, এরকম ধরনের বিষয় কিন্তু নিয়ে আসতে পারে। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে বৃহস্পতি, আচ্ছা এক্ষেত্রে আগে আপনারা এটাও দেখে নিন, বৃহস্পতি নবমে বসে আছে, বৃহস্পতি নিজভঙ্গ তো হয়ে যেতে পারে, নিজভঙ্গ যদি হয়ে যায় অতটা আপনারা চিন্তা করবেন না, এবং শনির সাথে তাৎকালিক মিত্রতাও আপনাদেরকে দেখতে হবে। নিজভঙ্গ, শনি যদি দৃষ্টি দিয়ে দেয় তাহলে নিজভঙ্গ হয়ে যাবে, শনির সাথে থাকলে ততটা তাৎকালিক মিত্রতা তো তাহলে হয় না, সেক্ষেত্রে পজিটিভ ফলাফল নয়। শনি যদি বৃশ্চিকে থাকে তৃতীয় দৃষ্টির মাধ্যমে নিজভঙ্গ হতে পারে। এখানে কর্কটে থাকলেও কিন্তু
আমরা ধরে নিতে পারি শনির দৃষ্টি এখানে পড়ে নীচভঙ্গ হতে পারে, এবং তার সাথে সাথে আমরা যদি মেষেও শনি থাকে সেক্ষেত্রে সে নিজেই নিচস্থ হয়ে যাবে, দশম দৃষ্টির মাধ্যমে বৃহস্পতি নীচভঙ্গ হয়। এবং বৃহস্পতি যদি 6 ডিগ্রির ওপরে চলে যায় তাহলে সেক্ষেত্রেও নীচভঙ্গর জায়গাটা কিন্তু মানে প্রথম 6 ডিগ্রিতে সব থেকে নেগেটিভ ইম্প্যাক্ট বৃহস্পতি দেয় এই ঘরেতে। এইটা বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জায়গাটায় যদি আপনার নীচভঙ্গ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অতটা সমস্যা কিন্তু বৃহস্পতি দেবে না। এইটাও আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে জেনে নিতে পারেন বা নিজেরাও বুঝে নিতে পারেন যে শনির দৃষ্টি পড়ছে কিনা, সেক্ষেত্রে তার নীচভঙ্গ হয়ে যায়। আচ্ছা, দশম স্থানে যদি থাকে বৃহস্পতি, একাদশ ঘরের অধিপতিও দশমে বসে আছে, অষ্টমের অধিপতিও দশমে বসে আছে, এটা অবশ্যই খুব ভালো। কর্মস্থানে একাদশ ঘরের অধিপতি মানে সে কিন্তু তার কর্মের মাধ্যমে নিজের সব কিছু ইচ্ছা পূরণ করবার ক্ষমতা রাখবে। এবং এইখানেও আমি আপনাদেরকে বলবো শনির সাথে তাৎকালিক মিত্রতা দেখে নিতে, যদি থাকে তাহলে পূর্ণ মিত্র ফলাফল দেবে, যেহেতু শনি আর বৃহস্পতি একে অপরের সম। অতএব সেই দিক থেকে কর্মজীবনের সাফল্য 100% নিয়ে আসবে। হ্যাঁ, প্রথম জীবনে অষ্টম ঘরের অধিপতিও দশমে বসার জন্য সংঘর্ষ ঠিকই, কিন্তু একাদশ ঘরের অধিপতিও দশমে বসার জন্য পরবর্তী জীবনে মানে খুব কম বয়সে যতটা স্ট্রাগেল, বেশি বয়সে গিয়ে ততটাই উন্নতির যোগ কিন্তু এক্ষেত্রে বৃহস্পতি নিয়ে আসবে। এদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। এবং বৃহস্পতির দৃষ্টিটা যদি আমরা দেখি, এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, আর্থিক স্টেবিলিটির জন্য খুব ভালো, বাণীর জন্য খুব ভালো, এডুকেশনের জন্যও খুব ভালো। যেহেতু এখান থেকে দেখুন সপ্তম দৃষ্টিটাও যদি আমরা দেখি পড়ছে চতুর্থ স্থানে, গৃহ সুখের জন্য খুব ভালো, নেগেটিভ ইম্প্যাক্ট কিচ্ছু নয়। এবং এইখান থেকে যদি আমরা দেখি নবম দৃষ্টিটা পড়ছে এখানে ষষ্ঠ স্থানে। অতএব কর্মজীবনের জন্য বারংবার বলছি, যারা ধরে নিন বৃহস্পতি কানেকশন দিচ্ছে মানে টিচিং প্রফেশন, অ্যাডভাইসমূলক কর্ম, অথরিটিতে জব করা, হায়ার অথরিটির সাথে যুক্ত হয়ে কর্ম করা এবং ফিল্ডে নেবে কাজ করবা, এইরকম ধরনের বিষয়গুলো কিন্তু উঠে আসে। এবং রিসার্চ রিলেটেড কর্ম নিয়ে সাফল্য। এবং যদি বৃহস্পতি এখানে শতবিষা নক্ষত্রে বসে যায় তাহলে মেডিকেল পেশাতেও সাফল্য, জ্যোতিষ পেশাতেও কিন্তু ভীষণ সাফল্য নিয়ে চলে আসে বৃহস্পতির এই অবস্থা। এটা কিন্তু পূর্ণরূপে পজিটিভ হয়ে যাবে। যদি মীন রাশিতে বসে থাকে নিজের ঘরে, এক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থানটাকে সর্বোচ্চ শুভ ধরা হবে। বৃষ লগ্ন সাপেক্ষে যতগুলো ঘর আছে তার মধ্যে যদি মীন রাশিতে বৃহস্পতি বসে থাকে, বৃহস্পতির এই অবস্থানটাকে সর্বোচ্চ পজিটিভ ধরা হবে। কারণ বৃহস্পতি এখানে তো নেগেটিভ ফলাফল দেবেই না, উল্টে সব রকম দিক থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। এবং এইটাও আমরা দেখবো যে একাদশে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, তার ইচ্ছা পূরণ, শখ পূরণ সব রকম দিক থেকে বৃহস্পতির একটা পজিটিভ সাপোর্ট কিন্তু থাকবে। এখান থেকেও আমরা দৃষ্টিটা দেখে নেবো যে এখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে, মীন থেকে তৃতীয় স্থানে। অতএব পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জীবনে সাফল্য, ছোট ভাই বোনেদের থেকে সাপোর্ট, ছোটোখাটো ঘোরাঘুরির মধ্যেও সাফল্য। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, কন্যাতে, সেক্ষেত্রে এডুকেশন, সন্তান সুখ, প্রেম সম্পর্ক সব রকম দিক থেকে পজিটিভ। এবং এখান থেকে নবম দৃষ্টি কোথায় পড়বে, বৃশ্চিকে। তো সেই দিক থেকে তার দাম্পত্য জীবনের জন্য খুব পজিটিভ ইম্প্যাক্ট বৃহস্পতি নিয়ে আসবে। দাম্পত্য জীবন, বিবাহের পরে জীবনে উন্নতি 100% থাকবে। সব রকম দিক থেকে এই অবস্থানটাকে পজিটিভ ধরা যেতে পারে। তবুও কিছুটা সংঘর্ষ তো অষ্টম ঘরের অধিপতি হয়ে থাকার জন্য দেবে, তো ভয় পেতে হবে না। এইটা আপনারা সহ্য করতে পারবেন। যদি বৃহস্পতি অন্তর্দশা পেয়ে যান সব থেকে ভালো। যদি দ্বাদশ স্থানে বসে থাকে বৃহস্পতি, এইটা একটা নেগেটিভ অবস্থান হলো, এটাও বিপরীত রাজ্যের জায়গা চলে আসছে। একাদশ ঘর এবং অষ্টম ঘরের অধিপতি দ্বাদশে অবস্থান মানে, যেটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম, আয় হওয়ার আগে ব্যয়ের খাত রেডি থাকে। এইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বৃহস্পতি এখানে দিতে পারে, অধিক হাই ব্যয় আপনাদেরকে করে দিতে পারে। এবার অষ্টমপতি এবং একাদশ ঘরের অধিপতি দ্বাদশে বসে আছে মানে যদি বিপরীত রাজ্য হয়ে যায় তাহলে রিস্ক নেওয়া, ব্যয় করতে গিয়ে আপনারা হয়তো কোনো একটা সময় দেখুন এক্ষেত্রে ব্যয়গুলো কীরকমভাবে হয়, ভুল মানুষের সান্নিধ্যে এলেন, প্রতারিত হলেন। এই সকল মানুষরা একটু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বৃষলগ্নের মানুষরা তারা কিন্তু সামাজিক হয় খুব, মানে মানুষের পাশে থাকতে পছন্দ করে, মানুষের সাথে থাকতে পছন্দ করে। তো ভুলভাল জায়গাতে অর্থ বিনিয়োগ করে ফেলে, মানুষের কথা শুনে সেখানে অর্থ বিনিয়োগ করে দিল, মানুষকে ভুল বিশ্বাস করে সেক্ষেত্রে অর্থ ঢেলে দিল, দান ধ্যান অধিক পরিমাণে করে ফেলো, এই জায়গাটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে। এই জায়গাগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। দ্বাদশে যদি বৃহস্পতি অবস্থান করা, সব থেকে পজিটিভলি হচ্ছে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। এটা খাওয়া দাওয়ার পেছনেও এরা কিন্তু অধিক পরিমাণে ব্যয় করে। এবং এখান থেকে দেখুন সপ্তম দৃষ্টি যেহেতু ষষ্ঠ স্থানে পড়ছে, তো অধিক ব্যয় তাদেরকে ঋণে ফেলতে পারে, এটা একটা প্রবলেমের জায়গা। আবার এই জায়গা থেকে যদি আমরা আরেকটা বিষয় দেখি, এখানে বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টিটা কোথায় দেবে, সিংহ চতুর্থ স্থানে। তাহলে গৃহের জন্য অধিক পরিমাণে ব্যয় করতে পারে, বাড়ির জন্য অধিক পরিমাণে ব্যয় বাড়িয়ে দিতে পারে। গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, লোনে পড়ে আছেন, এই একটা বিষয়। এবং সপ্তম দৃষ্টিটা কোথায় পড়ছে, নিজের ঘরে অষ্টম স্থানে, নবম দৃষ্টিটা পড়ছে নিজের ঘরে নবম স্থানে। তো এই জায়গা থেকে কি নিজের ঘরে দৃষ্টির মাধ্যমে তার আয়ু বৃদ্ধি করবে। নিজের ঘরে যদি সেই গ্রহটা দৃষ্টিতে, আয়ু বৃদ্ধি তো 100% হবেই হবে। কিন্তু সমস্যার জায়গা তবুও দ্বাদশে থেকে দিতে পারে যদি বিপরীত রাজযোগ না হয়। বিপরীত রাজযোগের সূত্র মনে আছে, লগ্নপতিকে অবশ্যই স্ট্রং থাকতে হবে, তবেই বিপরীত রাজযোগ হবে।
এখন দেখুন, রত্ন ধারণের বিষয়টা সত্যি কথা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে রাখি, বৃষ লগ্ন যদি হয়, বৃহস্পতি যেই ঘরে অবস্থান হোক না কেন, ডিগ্রিগতভাবে যতই দুর্বল হোক না কেন, কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ ছাড়া রত্ন ধারণ করবেন না। একটা প্রথম পয়েন্ট আপনাদেরকে বলে রাখতে চাই, বৃষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতির রত্ন পোখরাজ কখনোই পার্মানেন্টলি কোনো পজিটিভ ফলাফল দেয় না এই লগ্ন সাপেক্ষে। কেন? বারংবার আপনাদেরকে মাথায় রাখতে হবে, বৃহস্পতিকে যখনই স্ট্রং করবেন, সে যেই ঘরেই বসে থাকবে, প্রথমত হচ্ছে অষ্টম ঘর রিলেটেড বাধা, তারপরে গিয়ে উন্নতি। অতএব প্রথমে ভীষণ কষ্ট দেবে, তারপরে উন্নতি। তার থেকে আপনারা বৃহস্পতির মন্ত্র পাঠ করতে পারেন, খুব সহজ। ওং ব্রিং বৃহস্পতায় নমঃ, যদি বৃহস্পতির দশা চলে রোজ 108 বার পাঠ করুন। আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও ব্রাহ্মণদের বাড়ি থাকে, সেই ব্রাহ্মণকে আপনারা যখন সময় পাবেন গিয়ে প্রণাম করে আসতে পারেন। তাছাড়াও যে কোনো মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। বলা হয় বৃহস্পতি লগ্নে বসে থাকলে বেশি পুজো দিতে নেই। দেখুন, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, অধিক ভক্তিটা করা উচিত নয়। এখানে নবমে বৃহস্পতি বসে থাকলে অনেকে বলে নিচস্থ বৃহস্পতি, এরা তো মন্দিরে অতটা যেতে পছন্দ করে না, আবার গেলে আসতে পছন্দ করে না। কোনোটাই বেশি করা ভালো না, এটা সর্বদা মাথায় রাখতে হবে। আপনাদের যারা গুরু, যারা শিক্ষক আছে, তাদেরকে সর্বদা সম্মান করুন। এবং তার সাথে কিন্তু পারলে, যদি ক্ষমতা আপনার থাকে, হলুদ ডাল আপনারা কিন্তু বৃহস্পতির দশা অন্তর্দশা যেরকমই চলুক না কেন, যদি খুব সমস্যা দেয় তাহলে দান করতে পারেন। এই রেমেডিগুলো যদি ফলো করতে পারেন অবশ্যই ভালো। আর বৃহস্পতি যদি নবমে ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, তাহলে আমি বলবো তো ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জপ করতে পারেন। সেক্ষেত্রে বৃহস্পতি নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেকটা কেটেছে। তো এই ছিল বৃষলগ্ন ও বৃষরাশি সাপেক্ষে 12টি ঘরে বৃহস্পতির অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।